আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪৯ সালের আজকের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে এই দলের আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে মুসলিম শব্দটা উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়, যেখানকার সভাপতি মাওলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান ছিলেন। সেই থেকে শুরু করে ৫২ ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দলের যে অবদান, এই দেশ সৃষ্টির যে অবদান, সেই থেকেই আজ পর্যন্ত যে মহামারী চলছে সেখান পর্যন্ত কাজ করে যাচ্ছে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের মাঝে উপস্থিত আছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আদাউর জামাই এবং উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ, আমাদের ডক্টর সাহেব সাদেক চাচা, হাফিজুর ভাই, সানোয়ার চাচা থেকে শুরু করে আমাদের মানিক মামা এবং অন্যান্য নেতৃবর্গ, মোজামেল চাচা, আলম চাচা, সবাই এখানে আছেন। অনেক সিনিয়র নেতৃবর্গ বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন। সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বয়, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম, আদাব। আওয়ামী লীগ শুধুমাত্র একটা দল নয়, আওয়ামী লীগ কিন্তু একটা পরিবার, এবং আওয়ামী লীগ পরিবার আছে বলে কিন্তু বাংলাদেশের যত ক্রান্তি লগ্ন গেছে, যত সংকট গেছে বাংলাদেশে, এই আওয়ামী লীগের মতো একটা পরিবার বাংলাদেশে বসবাস করে দেখি এত কিন্তু শৃঙ্খলা আমরা কিন্তু ধরে রাখতে পেরেছি এবং এত সমৃদ্ধ সম্ভব হয়েছে। আমি দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে যেটা অনুভব করি, এবং আমি অনুরোধ করি আপনাদের সকলকে, যে মহামারী চলছে, আপনারা দেখেছেন যে জাতির জনকের কন্যা কিভাবে নির্দেশনা এবং বাজেট এবং কিভাবে কাজ করে যাচ্ছেন। একের পর একজন সংসদ সদস্য, মন্ত্রী লেভেলের করোনায় আক্রান্ত হচ্ছেন, আপনারা লক্ষ্য করে দেখেছেন। তারপরে উনি কিন্তু সংসদে আসা বন্ধ করেন নাই। উনি কিন্তু জীবন শুধুমাত্র ষড়যন্ত্রের কারণে জীবন বাজি রেখে যে কাজ করে গেছেন তা কিন্তু নয়। উনি ষড়যন্ত্রের বাইরে এই মহামারীতেও কিন্তু যেভাবে কাজ করছেন, আপনার দ্বারা কিন্তু সেটা সম্ভব নয়। আমরা কেউ পারবো না। বাংলাদেশে আর কোনোদিন এমন প্রধানমন্ত্রী আমরা পাবো না যে নিজের জীবনকে শুধু ষড়যন্ত্রের মধ্যে নয়, মহামারীতেও যাকে আটকানো যায় না। এবং আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে, যে মানুষটি না হলে আমাদের জন্মের কোনো ঠিক ঠিকানা থাকতো না। আমি স্মরণ করছি জাতীয় চার নেতা থেকে শুরু করে ৫২ থেকে ৭১ পর্যন্ত যতজন এই দেশের জন্য আত্মহতি দিয়েছেন, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমি স্মরণ করছি আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমাদের সিলেটের কামরান সাহেব থেকে শুরু করে প্রতিমন্ত্রী আমাদের শেখ আবদুল্লাহ, যিনি জাতির জনককে হত্যার পর ১৯৭৫-এর ১৫ই আগস্টের পর টুঙ্গিপাড়ার মতো একটা সেই ধরনের নামী জায়গার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেই সময় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অশব্দটা উচ্চারণ করার মানুষ ছিল না। উনি কিন্তু এই দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। এবং এত অর্জনের কথা যেদিন আমি সংসদে গিয়েছিলাম ১৩ তারিখে, সেদিন তাদের শোক প্রস্তাবে আমি শুনেছি এবং তার যেটা পড়েছি আমি জীবনীতে, এই ধরনের অভিজ্ঞতা, এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা আওয়ামী লীগের নেতা খুব কম আছে। তার মতো একজন বর্ষিয়ান নেতাকে আমরা হারিয়েছি। এইরকম অসংখ্য আমাদের তৃণমূল পর্যায়ের অনেক নেতাকে আমরা হারাচ্ছি, যাদের হয়তো বা পত্রিকাতে নাম আসছে না। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমি যে কথাটি বলতে চাই, আমার এই ৪টি ধারা নয়, আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যারা যেখানে দাঁড়িয়ে থাকবেন, একজন আওয়ামী লীগের সৈনিক থাকা মাত্র যে যেখানে জীবিত থাকবেন, বাংলার মানুষ অন্তত তার পাড়া প্রতিবেশী না খেয়ে থাকবে না। আমি এটা বিশ্বাস করি এবং এটার প্রমাণ কিন্তু আপনারা গত সময়টা দিয়ে আসছেন। আপনারা লক্ষ্য করে দেখেন, রোহিঙ্গা থেকে শুরু করে যতগুলো মহামারী এই বাংলাদেশের উপরে যত মহামারী আসে, আইলা বলেন, সিডর বলেন, এই যে আমফানের মতো একটা ঝড় চলে গেল, ওপাশে কলকাতা, আপনার পশ্চিমবঙ্গ ধূলিসাৎ হয়ে গেছে, আমাদের ওখানে হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে। কিন্তু কেউ আপনারা একটা খবর দেখাতে পারবেন না যে বাংলাদেশের জমিনে বসবাস করে একটা মানুষ, শেখ হাসিনার এই সময় দায়িত্ব নেওয়া অবস্থায় একজন মানুষ না খেয়ে মারা গেছে, একজন মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এই ধরনের কিন্তু কোনো নজির নাই।
কিছুটা অব্যবস্থা, কিছুটা অনিয়ম সবখানেই আছে, টুকটাক করে আছেন। এমন একটা সময় পার করছে আমরা, যে সময় আসলে দায়িত্বটা নেবার মতো মানুষের সংখ্যা খুব কম। তারপরেও লক্ষ্য করে দেখেন, আজকে বিএনপির লোক যদি বলে থাকে যে আওয়ামী লীগের মানুষ শুধু মৃত্যুবরণ করছে, আওয়ামী লীগ ছাড়া তো আর কোনো দল মাঠের মধ্যে নাই। শেখ হাসিনার সৈনিক ছাড়া একজন লোককেও দেখা যাচ্ছে না যে যারা অন্তত পক্ষে এই ত্রাণ নিয়ে দরিদ্র মানুষের দ্বারে দ্বারে ঘুরে যাচ্ছেন। কামরান সাহেব মৃত্যুবরণ করলেন, তার ছবিতে কি দেখা গেছে? বাড়ির উঠোনে তিনি ত্রাণ বিতরণ করেছেন, সেখান থেকে সে আক্রান্ত হয়েছেন। নাসিম সাহেব মৃত্যুবরণ করলেন, সেখানে কি লক্ষ্য করেছেন আপনারা? এই বয়সে এসেও অসুস্থ শরীর নিয়ে ওই খোঁড়ায় খোঁড়ায় টেকনাফ থেকে তেঁতুলিয়া আওয়ামী লীগের কত যে মঞ্চে উনি উঠেছেন, এবং শেষ পর্যন্ত এসে সিরাজগঞ্জে এই করোনা ভাইরাসে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য উনি মাইক ধরেছেন, এবং সেখান থেকেও তিনি আক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ তাকে সেভ করলো করোনা ভাইরাস থেকে। পরবর্তীতে সেই বিএনপি জামাতের সময় তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, সেই সময় নির্যাতনে, সেই সময় তার ব্রেন হ্যামারেজ হয়, তখন সেখানে ট্রিটমেন্টের মাধ্যমে সে ভালো হয়। কিন্তু এবারে যে ব্রেন হ্যামারেজটা হয়, এক করোনার ধকল এবং সেই সঙ্গে তার ব্রেন হ্যামারেজ হওয়ার কারণে অপারেশন হয়েছিল, আল্লাহ তাকে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। আমি প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আওয়ামী লীগ সম্পর্কে যে আলোচনাগুলো হলো আজকে, এই ডাকটা আমি আজকে এই কারণে দিয়েছি, আমি দেখতে চেয়েছিলাম যে সুখে দুঃখে আনন্দ উল্লাস করার মতো মানুষের অভাব হয় না, কিন্তু মহামারীতে অন্ততপক্ষে কারা এই ডাকটাকে অন্ততপক্ষে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্ততপক্ষে আসে, স্বল্প সংখ্যক মানুষ হোক, কিন্তু আমি তাদেরকে পাই কি না পাই, আমি তাদেরকে দেখতে পাই কি না পাই, এটাই আমার ইচ্ছা ছিল। এবং আমি লক্ষ্য করে দেখেছি যে শুধু মহামারী নয়, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে অন্য থানায় বিভিন্নভাবে কটাক্ষ করা হয়, কথা বলা হয় যে ওদের ইউনিটি নাই। আমি মনে করি যে আমাদের ইউনিটি সব থানার চেয়ে সবচেয়ে বেশি আছে, সব থেকে বেশি আছে আমাদের ইউনিটি। যদি ইউনিটি না থাকতো, নবাবগঞ্জের মতো প্রোগ্রাম আমি তো মনে করি রংপুর বিভাগের কোনো জায়গায় হয় না। যদি আমাদের ইউনিটি না থাকতো, তাহলে এত বড় প্রোগ্রাম কোথা থেকে হয়? আমরা এইটুকু শুধু প্রমাণ করতে চাই যে আমাদের কাঁধে যতক্ষণ দায়িত্ব আছে, জননেত্রী শেখ হাসিনার যতক্ষণ নির্দেশনা রয়েছে, আমরা সকল কথাবার্তাকে ভুলে অন্ততপক্ষে নবাবগঞ্জবাসী তথা দিনাজপুর 6 আসনকে এখান থেকে দরকার হলে সার্ভিস দেবো। আমরা নবাবগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী দরকার হলে অন্য থানায় যদি যাওয়ার দরকার হয়, সেখানে গিয়েও, মহামারী তো শুরু হয় নাই এখনো, যে সময় ত্রাণ আমরা দিলাম সে সময় ত্রাণের দরকার ছিল না, এটা বাস্তব কথা। শহর অঞ্চল পৌরসভায় আমার পার্সোনাল মনিটরিং টিম যেটা বলে যে কিছু সংখ্যক মানুষ, 20-25% মানুষকে যদি ত্রাণ দেওয়া যেত তখন, তাহলে সেটা যথেষ্ট ছিল। আমরা সেটা কিন্তু 60 থেকে 60-70% পর্যন্ত দিয়ে দিয়েছি। অনর্থক অহেতুক মহামারী শুরু হবে আজকে থেকে 1-1.5 মাসের মধ্যে, 1-1.5 মাস 2 মাসের মধ্যে। এই যে ধান আছে, চাল আছে, মানুষের কিন্তু কোনো হাজারই নাই। আমাদের এমন এই উর্বর জমি, আমি আস্তে আস্তে রাস্তা দিয়ে রাত্রেবেলায় কিন্তু লক্ষ্য করি, আমার পাশে আমার বন্ধুরা যারা থাকে তাদেরকে দেখাই যে লক্ষ্য করেন এই বাড়ির পেছনে এই কচু গাছ তো তারা রোপণ করেনি, কিন্তু কচু গাছটা হলো কেন এখানে? রাস্তার ধারে কচু গাছ হলো কিভাবে? কেউ তো লাগাই যায় নাই। এটা আল্লাহ প্রদত্ত এমন একটা জমিনে আমরা আছি, যদি খালি ভাত থাকে, কচুর ঘাটি দেওয়া হলো, বাঙালি আমরা বেঁচে থাকতে পারবো। এই ধান উঠে গেছে, সকলের কাছে চাল আছে, যার কারণে কিন্তু সবাই খাদ্যের কষ্টে আমরা নাই। কিন্তু 1-1.5 মাস পরে যখন এই চাল ফুরিয়ে যাবে, যদি এই যে মহামারী যেভাবে দিনের দিন বাড়তেছে, যেভাবে আমাদের এলাকাতেও আস্তে আস্তে করে সংক্রমণ বাড়ছে, যদি আবারও লকডাউন করা হয়, সে সময় কিন্তু আবারও আপনাদেরকে এই করোনা যুদ্ধে লিপ্ত হতে হবে। পূর্বের নাই গত সময় আপনারা যেভাবে কাজ করেছেন আবারও করতে হবে। রাতের 2টা হোক, 2:30টা হোক, 3টা হোক, আমি নিজেই সেখানে দাঁড়িয়ে থেকে যে থানাতে করোনা রোগী থাকে তাদেরকে কিন্তু আইসোলেশনে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনকে পাঠাই দিই। অনেকে আপনারা বলেন যে আপনি এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? আমি যদি না ঘুরতাম, আমি যদি না বেরোতাম, তাহলে দিনাজপুর 6 আসনে কমপক্ষে 500-700 করোনা রোগী হয়ে যেত। আমার এখানকার 18 থেকে 22,000 শুধু গার্মেন্টস কর্মী আছে। গার্মেন্টস থেকে শুরু করে ঢাকায় রিক্সা চালক পর্যন্ত প্রায় 26,000-এর অধিক আছে আমাদের। তারা যেভাবে যাতায়াত করতেছে, যেভাবে নারায়ণগঞ্জ থেকে আসছে, আমরা যদি সেইভাবে তালিকা ধরে ধরে তাদের বাসাগুলো লকডাউন না করতাম, তাহলে আমরাই মহামারীর মধ্যে পড়ে যেতাম। যাই হোক, আল্লাহ সেই জায়গা থেকে আমাদেরকে সেভ করছে। আমরা শুধু আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুধুমাত্র আমজাদ দাদা নয়, বাংলাদেশ বিনির্মাণে যতজন মানুষ আত্মহতি দিয়ে গেছে, আমরা সকলের জন্য ফরিয়াদ করব। সকলের জন্য, এই সারা বিশ্ববাসীর জন্য আমরা আজকে আল্লাহর কাছে একটু দোয়া করব, এবং সেই সঙ্গে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া চাইব, যিনি যেন সুস্থ থাকে, এই করোনা মহামারী থেকে যেন উনি উত্তরণের পর এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে যে বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্ব যেটা প্রত্যাশা করে আছি আমরা সবাই। আর কথা বাড়াতে চাই না, অনেকে অনেক ধরনের কথাবার্তা বললেন। রাজনৈতিক মতপার্থক্য, বিভেদ থাকবে, যার যার জায়গা তার কাছে থাকবে, যার যার আচরণ কার্যক্রম সে ছাড়া আর কেউ বহন করবে না। এটা এমন একটা বিষয়ে চলে আসছে
যে আপনি মনে করেন যে আমি একটা কোনো খারাপ কাজ করলাম আর নবাবগঞ্জবাসী টের পাইল না, এমন কিন্তু আর দিন নাই। একটা যে কোনো জায়গায় ঘটনা ঘটুক না কেন সেটা কিন্তু সকল সাধারণ মানুষ জানে। তাই আমি বলবো যে ইবাদতের মতো পবিত্র এই দায়িত্বগুলোকে যারা আমরা বহন করছি তারা এমনভাবে যেন পেশ আসি অন্তত পক্ষে নিজের এই কর্মফলের জন্য কখনো লজ্জিত না হতে হয়, মাথা নত করতে না হয়। মানুষ আমাদেরকে সম্মান দিয়েছে, এক একটা ভোট চাওয়ার সময় কিন্তু আমরা জানি যে সেটার কষ্ট কতটুকু। নবাবগঞ্জ থানাটাও কিন্তু এতটুকু থানা নয়। ভোট চাওয়ার সময় কিন্তু মনে হয় যে তখন কি কষ্ট, ওই 5, 7, 10 দিনে একজন নেতার কিন্তু যে কষ্টটা হয় ওই বাকি 5 বছরে কিন্তু শেষ কিন্তু মনে করেন যে আপনারা হয়তো ভাবেন যে না জানি কত সুখে আছে। মনপ্রাণে রাজনীতি করা একজন নেতা সে কখনো সুখী নয়। মনে প্রাণে রাজনীতি করা নেতার তার সুখ শুধুমাত্র যদি তার জনগণ সুখে থাকে, এছাড়া সে পারিবারিকভাবে সুখে নয়, এছাড়া সে রাজনৈতিকভাবে সুখী নয়। তার দ্বন্দ্ব শুধু পরিবার নয়, তার দ্বন্দ্ব তার রাজনৈতিক অঙ্গনে বিরোধী দলের সঙ্গে, তার ব্যবসা বাণিজ্যের সঙ্গে, সব দিকে একটা লোক দ্বন্দ্ব করে একা বসবাস করে। এবং মৃত্যুর আগে যত সমালোচনা হয় একজন নেতার, ওই জন্য কে একজন বলেছিল যদি সুখী হতে চাও তাহলে স্কুলের সামনে যে আইসক্রিম বিক্রি করো, আর যদি তিরস্কারের পাত্র হতে চাও তাহলে রাজনীতি করো। এটা বাস্তব কথা। যদি মানুষকে হাবিয়ে দোজক বা ধ্বংস করতে হয়, রাজনীতি মানে কি নির্বাচন করাতে হয়, আর হাবিয়ে দোজক খাটালে 2টা বিয়ে দিতে হয়, 2 বইয়ের যন্ত্রণায়। এগুলো তো আসলে সত্য ঘটনা। আমরা যারা রাজনীতি করতেছি রাতের 2টার সময়, আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলতে পারি, রাত 2টার সময় যখন আসি, একটা দিনের জন্য তো বাড়ির এই কমপ্লেনটা বন্ধ করতে পারিনি যে এত রাতে তুমি যা আসো আমাদের ঘুমের তো ডিস্টার্ব হয়, তার সাথে ওখানেই থাকলে পারো। কিন্তু ওখানে যখন থাকি তখন আবার ফির ফোন করে ডাকি নিয়ে ঠিকই মনে করেন বলবে যে না ওখানে থাকা যাবে না। তারপরে এখন তো মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের যে কথাবার্তা যে তোমার জীবন আগে, তোমার মেয়ে আগে না তোমার কাজকর্ম আগে। আজকে সকালেও বলতেছে তোমার বের হওয়া যাবে না। কেন বের হলে কি হবে? তোমার পিপি দিয়েও কিন্তু এখন মানসিক ব্যক্তি হচ্ছে। মানে স্নেহা যে এত বুঝতে শিখছে, ওই নেট চালায় সবকিছু বুঝতে পারে। ও বলতেছে পিপি দিয়ে কিন্তু মানুষ এখন ডক্টরেরা মারা যাচ্ছে, তুমি এটা জানো? এই পিপি দিয়ে কিন্তু তোমার কাজ হবে না। তুমি কেন বেরোচ্ছ? তোমার জীবন আগে না তোমার কাজ আগে? আমার বাচ্চাকে আমি একটি কথা বলতে শিখিয়েছি, সেটা হলো যে আমার কাছে সবার আগে আমার দেশ, তারপর আমার জনগণ, তারপর আমার পরিবার। এই কথাটা যদি ওকেও আপনারা পার্সোনালি কোনোদিন জিজ্ঞেস করেন যে তোমার কাছে কি, তো ও কিন্তু সবার আগে বলে যে আমার কাছে আমার আগে আমার আব্বু, তারপরে কিন্তু ওই কথা বলে। আমি বলার চেষ্টা করি যে আমার আগে দেশ, আমার জনগণ, তারপরে আমার পরিবার। এই কথাটা তোমরা মনে রাখো। তোমরা আমার কাছে প্রিয় পাত্র নও। আমার জনগণ, আমার দেশ আমার কাছে আগে, তারপর আমার যদি পরিবার থাকে সেই পরিবার আমার কাছে প্রিয়। আমি আজকেও এই মঞ্চে বলছি, যারা রাজনীতি করেন মনে প্রাণে রাজনীতি করেন, দয়া করে শেখ হাসিনা যে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, দৈন্য দশা থাকবে, অভাব থাকবে, কিন্তু মাথায় রাখতে হবে এই অভাব মোচন করার জন্য নিজের দলীয় স্বার্থ, দলীয় কোনো সুবিধাকে কক্ষিগত করা যাবে না কখনো। ত্রাণের সময় অনেক জায়গাতে অনেক কথাবার্তা আসছে যে ওর আত্মীয় স্বজন ছাড়া পাওয়া যাচ্ছে না, এইরকম কাজ করা যাবে না। সুযোগ আসছে, আমি তো সেই এমপি যে আমি টাকা খরচ করবো, আপনারা সবাই রাজনীতি করবেন, এটা অনেক বড় কথা বলে ফেললাম। আমি তো সেই এমপিগিরি করতেছি এখানে যে আমি টাকা খরচ করবো, আমার সকল নেতা কর্মী এখানে রাজনীতি করবে। আপনাদের কাছে আমি কখনো হাত পাততে দেইনি, আপনাদেরকে বলি নাই, প্রেশার দেই নাই যে আপনারা টাকা খরচ করেন, আপনারা চাঁদাবাজি করেন, আপনারা টাকা তুলে নিয়ে আসেন, তারপরে আমি রাজনীতির এই কার্যক্রমগুলো পরিচালনা করব। আমি সেই সিবলি সাদিক যে আমি আপনাদের কাছ থেকে যতক্ষণ জীবিত আছি আমি খরচ করতেছি শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনার আদর্শ, শেখ হাসিনার নির্দেশনা পালন করার জন্য। আপনারা শুধু সঠিকভাবে দায়িত্বটা পালন করেন। বয়স্ক ভাতা আমাদের অনেক দলীয় নেতা কর্মীদের মধ্যে দেখা যায় যে বয়স্ক ভাতা তাদের পরিবারে কেউ পায় নাই, অনেক দলীয় নেতা কর্মীর মধ্যে একটা ঘর পায় নাই। এগুলো থাকা যাবে না। যদি হয় আওয়ামী লীগ এত কিছু করলো দেশের জন্য, আওয়ামী লীগের একটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি মাথার উপরে ওই ছাপড়া দিয়ে পানি পড়তেছে, এটা তো সহ্য করার মতো নয়। তাহলে সেই নেতাগিরির তো আমাদের দরকার নাই। আমি ওই জন্য সকল চেয়ারম্যানকে এবং সকলকে বলে যাচ্ছি আবারও যে কতগুলো ঘরের দরকার আছে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের মানুষের ইয়ে করার জন্য, এখনই তো সুযোগ করে দেন না কেন? ভূমিহীন যদি থেকে থাকে সরকার কখন দেবে দরকার নেই, আমাকে জানান, আমি 3 শতক জমি কিনে দেবো। এই কার্যক্রমগুলো আপনারা করেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা সরকারিভাবে আসছে, আবার বিশেষও কিছু দিয়েছি আমরা। এই সকল ভাতার আওতায় কিন্তু তাদেরকে নিয়ে আসতে হবে। মানুষ কখনো কিন্তু চাইতে পারে না, যারা বেশি করে আওয়ামী লীগের কথায় কথা বেড়ে যাচ্ছে সেই লোকগুলো কোনোদিন সামনে আসে না। আর যারা করে নাই, যারা আওয়ামী লীগের জন্য কিছু করে নাই, তাদের দাবাদাবি থাকা যায় না, তাদের মাস্তানিতে থাকা যায় না। অথচ যারা আওয়ামী লীগের জন্য মানে কি নিবৃত্ত, আমার এমন দেখছি একটা গরুর বাছুর আছে,
একটা গরুর বাছুর বিক্রি করে আমার নির্বাচন করছে, জাতীয় নির্বাচন করছে, তার বাড়িতে একটু চাল পর্যন্ত ছিল না, অথচ সে কোনোদিন আমার চেহারাটাও দেখে নেই, আমার সঙ্গে দেখা নেই। আমি ঘুরতে গেছি, বিদ্যুৎ দিতে গেছি, সেখানে যা গ্রামের লোক বলতেছে যে তোমার তো একটা গরু বিক্রি করে এবার নির্বাচন করছি, অথচ তোমার কাছে কোনোদিন যায় দাঁড়ায়নি। যায় দেখি বাড়িতে এখন আর ওই বাড়িগুলো পাওয়াই যায় না। ওই কি করছে, বাঁশের যে কঞ্চির যে আছে তার উপরে কাদার গাড়া মারে উপরে ছাপড়া দিয়ে সে রাখছে, ওটা চেকারও ঘর বলা যাবে না, সেটা দিয়ে কোন রকম করে সে বাড়ি করে আছে। সে আওয়ামী লীগের একজন কর্মী, অথচ ওর নাম কোনো জায়গাতে নাই। ওর বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার চলে গেছে, সে বিদ্যুৎ পায় নাই, অথচ তারপরেও সে আওয়ামী লীগের জন্য 18,000 টাকার গরু নিজের বাছুরটা বিক্রি করে সে কাজকর্ম করে যাচ্ছে। এইরকম অসংখ্য হাজার হাজার কর্মী আছে আওয়ামী লীগের, যারা সামনে আসে না, নিভৃতে কাজ করে যায়, তারা কোনো মূল্যায়ন পায় না। আজকে আওয়ামী লীগ করার মানুষের অভাব নাই। আওয়ামী লীগ তো সহজ, যে কথাটা বলে গেলেন যে আজকের আওয়ামী লীগ তো সোজা, একদম পানির মতন সোজা। মানে আওয়ামী লীগ আমি করি এই কথাটা বলার মতো মানুষের অভাব আর নাই। এখন সমস্যা হয়ে গেছে যে আওয়ামী লীগ কারা কারা মনে প্রাণে করে, এই মানুষকে খুঁজে বের করতে হচ্ছে। এখন কারা, কোন জায়গাতে কারা আছে। অনেক কথা বললাম, দায়িত্বে থাকলে অনেক ধরনের অপবাদ আসবে, কিন্তু যদি নিজের মনটাকে প্রশ্ন করেন যে আপনি ভালো করছেন না মন্দ করছেন, এটা আর কেউ না জানুক, আপনি নিজে জানবেন। নিজে যদি ভালো কিছু করে থাকেন, এমন একটা যুগে বসবাস করতেছেন, এটার প্রাপ্য এই যুগের মানুষ আপনাদেরকে দিয়ে যাবে। এই যুগের মানুষ আপনাদেরকে দিয়ে, আওয়ামী লীগের নেতা হন, সাধারণ মানুষ হন, কর্মী হন, যাই হন না কেন, আওয়ামী লীগের এই পর্যায়ে যারা কাজকর্ম করে যাচ্ছেন, এর দাম মূল্যায়ন ইনশাল্লাহ এই যুগেই আপনারা পাবেন। আমি আর কথা বাড়াতে চাই, পরিশেষে আমজাদ দাদার সম্পর্কে যে কথাগুলো শুনেছেন, এটা খুব অল্প কথা, খুব অল্প কথা। আমি তো মনে করি যে আমার রাজনৈতিক বীজ বপনটা উনি করে দিয়ে গেছেন। সেদিনও বলছি, আজকেও বলে দিলাম, এইরকম যারা প্রবীণ মানুষগুলো আছে, আমি সহযোগী সংগঠনের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, একটি নেতাও যেন তোমাদের দ্বারা কোনো অপমানিত কোনোদিন না হয়। তোমরা সম্মান দিতে পারবে না, সম্মান কেউ চাইতে যাবে না, কিন্তু যে সমস্ত কথা বক্তৃতায় আসে, তোমাদেরকে আমি উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে, আমি এমপি হিসেবে বলে যাচ্ছি, আমি ছাত্রলীগ করে আসছি। যে সময় ছাত্রলীগ করছি, আমি এমপি ছেলে ছিলাম, আমার দায়িত্ব ছিল আবার ওই ব্যাগটা মাঝে মধ্যে ধরার। আমাকেও দামে দিত না ছাত্রলীগের ছেলেরা। এখনো মোজাম্মেল ইয়া আছে, মামু আছে, এখনো ওনার সামনে গেছি, আমার সাথে কথাই করে ঠিকভাবে, মানে এমন আমার ভাবসাব, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, ব্যাপার স্যাপারে আলাদা। এইরকম ছিল নবাবগঞ্জ ছাত্রলীগ, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু এরকম স্ট্রং ছিল। এখনো নবাবগঞ্জ ছাত্রলীগ স্ট্রং আছে, কিন্তু নবাবগঞ্জ ছাত্রলীগকে নিয়ে যে সমস্ত কথাবার্তা ওঠে, যুবলীগকে নিয়ে যে সমস্ত কথাবার্তা ওঠে, কি করলে এই কথা দমন হবে, তোমরা সেই দিকে ধাবিত হবে। ব্যবসা বাণিজ্য সব থাকবে, সুযোগ সুবিধা সব থাকবে, কিন্তু কি করলে কথা উঠবে না, সকলে ভালোবাসবে, সেই দিকে চেষ্টা করতে হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সর্বোপরি আমাদের উপরে যে দায়িত্বটুকু রয়েছে, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ পরিবার, এই পরিবারকে ধরে রাখবার জন্য সকলের দায়িত্ব আমাদের। আমরা এখানে যারা আছি, যারা বসে আছি, আমি তো মনে করি যে এই মহামারীতে যারা আছেন, যারা ডাকের সঙ্গে আপনারা এখানে আসছেন, তারাই হলেন প্রকৃত আওয়ামী লীগার, কারণ তারা মৃত্যু ভয় করেন নাই। একটা ভ্যানে আসেন, রিক্সায় আসেন, হুন্ডায় আসেন, এমনও হতে পারে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনি যে বাঁচে দেখবেন তার ঠিকানা নাই। আপনারা যারা আসছেন, আমি মনে করি যে আওয়ামী পরিবারের সঠিক মানুষগুলো এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের উপরেই দায়িত্ব দিয়ে গেলাম, এবং আমি আশা করতেছি আগামী যে কাউন্সিল হবে, আমার যেটা মনের যেটা বাসনা, সেটা হলো কি, আমি ছেলে মানুষ, এমপি আছি, আমাকে আবার সভাপতি হইতে হবে এমন কোনো নয়। যদি কাউন্সিল হয়, আল্লাহ সেদিন ইয়া করে, আমার মনে হয় সিনিয়র লোকদের মধ্যে এবার আপনারা আপনাদের সভাপতি আপনারা বেছে নেবেন, নিয়ে আপনাদের মতো করে যাকে সাধারণ সম্পাদক সভাপতি বেছে নিলে আপনাদের ভালো হয়। আমি দরকার হয় যতদিন দায়িত্বে আছি ততদিন আপনাদেরকে হেল্প করে যাব। আমার এটা মনের বাসনা যে আমি তো একবার দায়িত্ব পালন করলাম, কিন্তু সিনিয়র লোকগুলোকে এই জায়গাগুলো দেওয়া দরকার। এবার উপজেলা আওয়ামী লীগের যদি আল্লাহ সেই ধরনের কাউন্সিল করে, সেই সুযোগ সুবিধা আমাদের আসে, আমার প্রস্তাব থাকবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে সিনিয়র মানুষগুলোর মধ্যে থেকে কাউকে সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনারা নির্বাচন করে সুন্দরভাবে এই দল পার্টিটা আপনারা চালাবেন এবং পরিচালনা করবেন। সকলের মঙ্গল কামনা করছি। দেশ বিদেশের সকলে যারা এই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সকলকে এক হয়ে কাজ করার আহ্বান রেখে, সকল জায়গাতে একটু দৃষ্টি রেখে চলার জন্য আহ্বান রেখে, করোনায় নিরাপদ দূরত্ব রেখে সকল কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।